আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 20। এই লেকচারটা হচ্ছে আমাদের পার্ট এ সিলেবাসের লাস্ট লেকচার। এরপরে আমাদের পার্ট এ সিলেবাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এরপরে আমরা বন্ধের পর পার্ট বি শুরু করব। পার্ট বি তে আমাদের থাকবে হচ্ছে স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7। 5-এ আছে হচ্ছে পিএন জাংশন বা ডায়োড, 6-এ আছে হচ্ছে মসফেট, আর 7-এ আছে হচ্ছে বিজেটির কিছু অংশ। আচ্ছা, তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব আমি এই বন্ধে করার জন্য। একটা হচ্ছে আমাদের কিন্তু 30 তারিখ, এই মাসের 30 তারিখ সেকেন্ড কুইজটা হবে, কুইজ 2। সেকেন্ড কুইজটা হবে হচ্ছে আমাদের 30 তারিখে। এইটার সিলেবাস হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11 থেকে লেকচার 20 পর্যন্ত। তার মানে স্যার আজকের যে স্যার বন্ধের মধ্যেও স্যার একটা পরীক্ষা দিয়ে দিছে, আর বন্ধের পরে স্যার তিনটা পরীক্ষা দিয়ে দিছে। মানে স্যার অ্যাসাইনমেন্টটা কি বন্ধের মধ্যেই দিবেন? অ্যাসাইনমেন্ট না, তো অ্যাসাইনমেন্ট না, এটা এটা কিছুই না, এটা তোমার প্রিপারেশন। আমাকে আচ্ছা। কিছু সাবমিট করা লাগবে না, বুঝছো? জি স্যার, বুঝতে তোমার পারছি। তোমার কাজ হচ্ছে তুমি এই 30 তারিখে যে কুইজ 2টা হবে, এই কুইজ 2 এর যে সিলেবাস, মানে 11 নম্বর লেকচার থেকে 20 নম্বর লেকচার, আজকের লেকচারটা পর্যন্ত, এটা তোমার পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কোনো কিছু মানে সাবমিশন এরকম না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমরা এই বন্ধে সেকশন বি এর সাথে একটু যোগাযোগ করবা। যোগাযোগ করে ওদের ক্লাস থেকে ওদের যে এসএসডি যে লেকচার নোট সেটা কালেক্ট করবা। কালেক্ট করে বন্ধের পরে আমার কাছে রিপোর্ট দিবা যে ওদেরকে স্যার এখন পর্যন্ত কি কি পড়াইছেন, এবং সেইখানে কোনো এক্সট্রা টপিক আছে কিনা, বা মানে কি নতুন জিনিস আছে ওদের লেকচারে যেটা আমাদের লেকচারে আমরা হয়তো কভার করি নাই বা মিসিং হয়েছে। ঠিক আছে, এটা আমাকে জানাবে। কারণ সেমিস্টার ফাইনালের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। ধরো পার্ট এর সিলেবাসের আলোকে যদি আমি কোশ্চেন করি, তাহলে আমার হিসাবে প্রিপারেশন নিবা। আবার যদি পার্ট বি স্যার কোশ্চেন করেন, তাহলে স্যারের আলোকে পার্ট বি এর প্রিপারেশন নিতে হবে। বুঝছো তো জিনিসটা? এই জন্য তোমরা এই বন্ধে কি করবা, তোমরা পার্ট এর সিলেবাসটাকে একবার পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিলাই নিবা। মিলাই দেখবা যে স্যারের লেকচারটা আর আমাদের এখানে যেভাবে আছে কি কি পরিবর্তন আছে বা কি আছে না আছে, এটা আমাকে জানাবা। আর তোমাদের সেকেন্ড যে ক্লাস টেস্টটা হবে বা কুইজটা হবে 30 তারিখ, ওইটার যে প্রশ্নের ধরন টরন এগুলো সব আমাদের প্রথম ক্লাস টেস্টের মতোই হবে। তবে এইবার হয়তো ম্যাথ আরো দু একটা বেশি থাকবে। আর গতদিন আমাকে কেউ কেউ বলছিল যে স্যার সময়টা একটু বাড়াই দেন। যদি ম্যাথ বেশি থাকে তাহলে 15 মিনিটের জায়গায় 20 মিনিট থাকবে। মানে প্রশ্ন যেরকম ডিফিকাল্টি লেভেল সেই অনুযায়ী সময়টা আমরা নির্ধারণ করে দিব। তো আপাতত তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে থাকবা। হ্যাঁ, বন্ধটাকে একটু কাজে লাগায়ও, বেশি ঘোরাঘুরি করা বা বাইরে যাওয়ার দরকার নেই, সেফে থাকতে হবে, বাসায় বসে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমাদের আজকের যে লেকচারটা, এই লেকচারে আমরা নন ইকুইলিব্রিয়াম অ্যাক্সেস ক্যারিয়ারের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটাকে আমরা বলি হচ্ছে শকলি রিড হাল থিওরি অফ রিকম্বিনেশন, এটার নাম হচ্ছে SRH থিওরেম। এটাকে আমরা বলি হচ্ছে SRH থিওরেম, অথবা শকলি রিড হাল থিওরি অফ রিকম্বিনেশন। আর আরেকটা হচ্ছে এমবাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন। এমবাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন, এই দুইটা জিনিস আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই দুইটা থেকে যে কোনো একটা টপিক, এনি ওয়ান ফ্রম দিস টু, সেমিস্টার ফাইনালে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে যে কোনো একটা টপিক। আচ্ছা, এবং এই দুইটা টপিক হচ্ছে আমাদের স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 4-এ কিন্তু নাই। স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 4-এ এই দুইটা টপিকের একটাও নাই। আমরা এই দুইটা টপিক পড়াশোনা করব হচ্ছে নিউম্যানের বইয়ের চ্যাপ্টার 6 থেকে। তাহলে নিউম্যানের বইয়ের চ্যাপ্টার 6-এ তুমি এই দুইটা টপিক পাবা। আর এখান থেকে যে পড়াশোনাটা তুমি করবা, কতটুকু কি করবা আমি বলে দিচ্ছি। সেখান থেকে তোমার যে কোনো একটা বড় প্রশ্ন সেমিস্টার ফাইনালে ফেস করা লাগবে। কুইজ পরীক্ষার জন্য হয়তো তুমি এখান থেকে এমসিকিউ টাইপের কিছু আশা করতে পারো। এখান থেকে হয়তো ম্যাথ খুব একটা আসবে কিনা জানি না, কিন্তু এইটা থেকে তোমার সেমিস্টার ফাইনালে একটা বড় প্রশ্ন ফেস করতেই হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমাদের প্রথম যে থিওরেমটা আছে, এই থিওরেমের সাহায্যে, যেটার নাম হচ্ছে এই যে শকলি রিড হাল থিওরি অফ রিকম্বিনেশন, এই থিওরেমের সাহায্যে আমরা যে জিনিসটা প্রুফ করব সেটা হচ্ছে যে রিকম্বিনেশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মিন ক্যারিয়ার লাইফ টাইম। এটা আমরা প্রুফ করে দেখাবো। তাহলে ধরো কোনো একটা ম্যাটেরিয়ালের রিকম্বিনেশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মিন ক্যারিয়ার লাইফ টাইম, এই কথার অর্থ হচ্ছে 1/টাউ। ধরো এটা হচ্ছে রিকম্বিনেশন রেট, টাউটা হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইম। তাহলে এই রিলেশনটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো ইকুয়েশনের সাহায্যে।
যেটা কিন্তু অলরেডি আমরা জানি। আমরা এই ইকুয়েশনটা এর আগে মানে একবার হয়তো কোথাও ব্যবহারও করছি বা ডিরাইভও করছি, কিন্তু সেটা যে সিম্পল ওয়েতে ছিল। এখন আমরা একটা নন আইডিয়াল সেমিকন্ডাক্টর চিন্তা করব। আইডিয়াল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ইকুয়েশন অলরেডি হয়তো আমরা দেখছি। আর এখন আমরা একটা নন আইডিয়াল সেমিকন্ডাক্টর বা রিয়েল সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের জন্য এই ইকুয়েশনটা প্রুফ করব। যেখানে হচ্ছে রিয়েল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কিছু ডিফেক্টস লেভেল থাকে, এবং সেই ডিফেক্টস লেভেলের মধ্যে আমাদের ইলেকট্রন বা হোল ট্র্যাপ হয়ে যায়, এবং ট্র্যাপ হওয়ার কারণে সেখানে হচ্ছে আমার রিকম্বিনেশন স্লো হইতে পারে বা ফাস্টার হইতে পারে। সেখান থেকে আমরা ক্যারিয়ার লাইফ টাইমের সাথে যে রিলেশন সেটা প্রুফ করতে দেখাবো। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? আমরা যদি সরাসরি মানে এই ছবিতে চলে আসি, এই ছবিটা লক্ষ্য করো, এইখানে টোটাল 4টা প্রসেস দেখানো হয়েছে। প্রথম দুইটা প্রসেস হচ্ছে ইলেকট্রনের জন্য এবং কন্ডাকশন ব্যান্ডের জন্য। প্রথম দুইটা প্রসেস হচ্ছে ইলেকট্রন এবং কন্ডাকশন ব্যান্ডের জন্য, আর শেষের দুইটা প্রসেস হচ্ছে হোল এবং ভ্যালেন্স ব্যান্ডের জন্য। হোল এবং ভ্যালেন্স ব্যান্ডের জন্য। তাহলে এখানে টোটাল 4টা প্রসেস দেখানো আছে। লক্ষ্য করো, এই 4টা প্রসেসের জন্যই আমাকে রিয়েল সেমিকন্ডাক্টর ব্যবহার করতে হয়েছে। আমি যদি আইডিয়াল সেমিকন্ডাক্টর চিন্তা করি, তাইলে কিন্তু আইডিয়াল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ এলাকায়, ব্যান্ড গ্যাপ মানে যেটাকে আমরা বলি ইজি, এই এলাকার মধ্যে কিন্তু এরকম কোনো ট্র্যাপিং সেন্টার থাকা সম্ভব না। আইডিয়াল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যালেন্সড কন্ডিশন এরকম কিছু থাকবে না। কিন্তু যদি জিনিসটা রিয়েল সেমিকন্ডাক্টর হয়, তার মানে নন আইডিয়াল সেমিকন্ডাক্টর হয়, সেই ক্ষেত্রে ডোপিং এর কারণে বা ডিফেক্ট থাকার কারণে এরকম এক্সট্রা এনার্জি সেন্টার তৈরি হইতে পারে। এগুলার অন্য নাম আছে, যেটাকে আমরা বলি রিকম্বিনেশন সেন্টার। এবং সেটা আমরা এই চ্যাপ্টারের প্রথম লেকচারে আলোচনাও করছিলাম, যে যদি এরকম রিকম্বিনেশন সেন্টার চলে আসে, সেই ক্ষেত্রে ওই রিকম্বিনেশন সেন্টারটা আমার ইলেকট্রন বা হোলকে ক্যাপচার করে রাখতে পারে, আবার সেটাকে সুবিধা মতো সময়ে রিকম্বিনেশনও করাইতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে 4টা প্রসেসের কথা বলা হচ্ছে। প্রথম প্রসেসটার নাম হচ্ছে কি, ইলেকট্রন ক্যাপচার করতে হবে। বলতো প্রথম প্রসেসে যে ইলেকট্রনটা ক্যাপচার করা হচ্ছে সেটা কোথা থেকে ক্যাপচার হয়েছে? স্যার ব্যালেন্স কন্ডাকশন ব্যান্ড থেকে স্যার। কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনটা ক্যাপচার হয়েছে। আচ্ছা, গুড। তাহলে এইখানে ইলেকট্রনটা প্রথমে তুমি ক্যাপচার করতে হলে তোমাকে এই ট্র্যাপিং সেন্টারটা আগে থাকতে হবে। আগে থেকে এই ট্র্যাপিং সেন্টারটা তোমার ডিফেক্ট লেভেলের কারণে বা যে কোনো কারণে তৈরি করে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইখানে যে তুমি ইলেকট্রনটা ক্যাপচার করতেছো, কিছু সময় পরে সেই ইলেকট্রনটাকে তুমি আবার রিলিজ করে দিবা। রিলিজ করে আবার কোথায় দিবা বলো তো? এইখানে ইলেকট্রনটা যে রিলিজ করছো বা ইমিশন করছো, সেটা আবার কোথায় পৌঁছায় দিছো? স্যার কন্ডাকশন ব্যান্ডে আবার কন্ডাকশন ব্যান্ডে। তাইলে একটা সাইকেল পূর্ণ হইলো না? যে ইলেকট্রনটাকে তুমি ক্যাপচার করছিলা সেটাকে আবার রিলিজ করে দিছো, তাহলে এই 1 আর 2 মিলে একটা সাইকেল না? জি স্যার। তারপরে আবার খেয়াল করো, প্রসেস 3 তে তুমি ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা হোলকে ক্যাপচার করে নিয়ে আসছো এই জায়গায়। এখন এই জায়গায় আগে থেকে কোনো ইলেকট্রন থাকতেও পারে, নাও পারে, এটা মানে থাকতেই হবে এমন না, যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখানে একটা হোলকে ক্যাপচার করে নিয়ে আসতেছো। আচ্ছা, তারপরে আবার কিছু সময় পরে তুমি যদি সেই হোলটাকে আবার ভ্যালেন্স ব্যান্ডে এমিশন করে দাও, তাইলে একটা প্রসেস পূর্ণ হয়ে যায়। তাহলে একটা প্রসেস কমপ্লিট করার জন্য তোমাকে দুইটা স্টেপ পার হইতে হবে। একটা হচ্ছে প্রথমে ক্যাপচার করতে হবে ইলেকট্রন বা হোল, তারপরে হচ্ছে এমিশন করতে হবে, সেই ইলেকট্রন বা হোলটাকে এমিশন করতে হবে। আচ্ছা, এখন এখানে যে 4টা প্রসেসের কথা বলা আছে, সবগুলা প্রসেসই ভ্যালিড হবে কখন? যখন আমি একটা রিয়েল সেমিকন্ডাক্টর চিন্তা করতেছি। আর আমি যদি একটা আইডিয়াল সেমিকন্ডাক্টর চিন্তা করি, তাহলে কি এই 4টার একটা ঘটনাও ঘটবে? আইডিয়াল না স্যার। ঘটবে না। সেই ক্ষেত্রে কি তুমি এসআরএইচ থিওরেম অ্যাপ্লাই করতে পারবা? না স্যার। পারবা না। তাহলে এসআরএইচ থিওরেমের মেইন আইডিয়া হচ্ছে, the Shockley-Ridal theory of recombination assumes that a single recombination center or trapping center exists at an energy within the band gap. তাহলে এটা হচ্ছে Shockley-Ridal থিওরেমের মানে মেইন বৈশিষ্ট্য। এটা যদি ফলো না হয়, তাহলে Shockley-Ridal থিওরেম ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে কি হইতে হবে? তোমার একটা রিকম্বিনেশন সেন্টার বা ট্র্যাপিং সেন্টার থাকতে হবে কোথায়? যেটা হচ্ছে ব্যান্ড গ্যাপের মধ্যে, ইটি, ইটি নামে থাকবে। এখানে যে এই লেভেলটার নাম হবে ইটি, এবং ইটি এর পজিশন হবে ইজি এর ভিতর। ইজি এর ভিতর, যেটা আইডিয়াল সিচুয়েশনে কখনোই সম্ভব না। আচ্ছা, এখন আমরা সরাসরি ইকুয়েশনে চলে যাব। এখানে আমি কয়েকটা স্লাইড তোমাদেরকে আলোচনা করে দিব, যেগুলো তোমাদের বুঝতে হবে, আর বাকিগুলা তোমরা একটু অবসর সময় রিডিং করো, তাইলে
পারবা, তবে পরীক্ষায় তোমাকে এরকম প্রত্যেকটা প্রসেস ডিটেলস এইভাবে লিখতে হবে, নট নেসেসারি। তুমি যদি ছবিগুলো আঁকো আর ইকুয়েশন গুলো সুন্দর করে লিখতে পারো, তবে ইকুয়েশন গুলার মধ্যে যে টার্মস গুলো আছে এগুলা একটু লিখে দিবা, যে কোনটা দিয়ে কি বোঝা যায়, তাইলে তোমার ইকুয়েশন গুলা মানে পারফেক্ট হয়। আর উপরে নিচে যা কথাবার্তা থাকবে সেটা যদি তুমি বাদ দিয়ে যাও অসুবিধা নেই। আচ্ছা, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা খেয়াল করো, আমরা 6.86 থেকে শুরু করব এবং 6.100 পর্যন্ত ইকুয়েশন আমাদের যেতে হবে। তার মানে 14-15টা ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো আমাদেরকে লিখতে হবে। এখান থেকে আবার কোনটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা যে ঘটনাটা ঘটাচ্ছি প্রসেস 1-এ, সেটার নাম হচ্ছে কি ইলেকট্রন ক্যাপচার, তাই না? তোমাদেরকে আমি এই ছবিটা আরেকবার একটু দেখাই, এই ছবিটা মাথায় নিয়ে নাও। 1 নম্বর প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রন ক্যাপচার, কোথা থেকে? কন্ডাকশন ব্যান্ড থেকে। আর 2 নম্বর প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রন এমিশন, কোথায় এমিট করবা? আবার সেই কন্ডাকশন ব্যান্ডে এমিট করবা। এই দুইটা ছবি একটু মাথায় নিয়ে নাও, কারণ ইকুয়েশন আমাদের ছবিগুলা থেকে লিখতে হবে। তাহলে প্রথম যেই রেটটা সেটার নাম হচ্ছে ক্যাপচার রেট। খেয়াল করো তো, এটাকে আমরা লিখতেছি আর সি এন, আর একটা ছোট করে সি, ছোট করে এন। তাহলে এইটা আমরা বুঝাচ্ছি সি ফর ক্যাপচার, এন ফর ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে ক্যাপচার রেট, এটা হচ্ছে ক্যাপচার রেট। ইউনিটটা খেয়াল করো, ইউনিটটা হচ্ছে এটা একটা সংখ্যা, কিন্তু ভলিউম এবং টাইমের সাথে রিলেটেড। ভলিউম সিএম কিউব এবং টাইম সেকেন্ড এটার সাথে রিলেটেড। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে প্রপোর্শনাল টু এই যে ট্রেপিং এর ডেনসিটি, তারপর ট্রেপিং এর মধ্যে হোল পাওয়ার সম্ভাবনা এবং টোটাল ইলেকট্রনের সংখ্যা, এই তিনটার গুণফলের সাথে এটা হচ্ছে প্রপোর্শনাল। এখন আমরা যেটা করব, আমরা এই প্রপোর্শনালটাকে বাদ দিব, দিয়ে আমরা এরকম ইকুয়াল সাইন দিয়ে নতুন একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা সিএন ইন্ট্রোডিউস করব। সিএনটা হচ্ছে ক্যাপচার অফ ইলেকট্রন, এটা বোঝার জন্য। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে ইলেকট্রন ক্যাপচারটাকে বোঝানোর জন্য, সিএন। আচ্ছা, এখন লক্ষ্য করো, এইখানে রাইট সাইডে 3টা টার্ম আছে। একটা হচ্ছে আমার যে ট্রেপিং সেন্টার আছে তার ডেনসিটি অফ স্টেটস বা ডিওএস। আরেকটা হচ্ছে আমার যে ট্রেপিং সেন্টার আছে সেইখানে কি পাওয়ার সম্ভাবনা বলতো, এরকম 1 মাইনাস ফার্মি ফাংশন। তাহলে এটা দিয়ে কি পাবা, ইলেকট্রন নাকি হোল বলতো? এই ব্র্যাকেটের মধ্যে যে ইকুয়েশনটা আছে এটার সাহায্যে কি তুমি ইলেকট্রনের সংখ্যা পাবা নাকি হোলের সংখ্যা পাবা? হ্যালো, ইলেকট্রন স্যার। চিন্তা করে বলো, 1 মাইনাস এফ ই, দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে রাইট রাইট রাইট, এটা দিয়ে তুমি হোল পাবা। এখন আমাকে বলো, প্রথম স্টেজে তুমি ইলেকট্রন ক্যাপচার করতেছিলা, তাই না? তাহলে ইলেকট্রন তুমি কতগুলা ক্যাপচার করতে পারবা এটা ডিপেন্ড করতেছে না এই লেভেলে কয়টা হোল আছে তার উপর। ধরো কথার কথা, কন্ডাকশন ব্যান্ডে তোমার 100টা ইলেকট্রন আছে, কিন্তু এই ডিফেক্ট সেন্টারে তোমার 50টা হোল আছে। তাহলে তুমি সর্বোচ্চ কতগুলা ইলেকট্রনকে ক্যাপচার করতে পারবা বলো? 50টা। বাকি 50টাকে কিন্তু তুমি চাইলেও ক্যাপচার করতে পারতেছো না। তাইলে এইখানে কতগুলো ইলেকট্রন ক্যাপচার হবে এটা কিন্তু যতটা না এই ইলেকট্রন গুলোর উপর তো অবশ্যই ডিপেন্ডেন্ট, কিন্তু তার চেয়েও বেশি ডিপেন্ডেন্ট কিসের উপর? এইখানকার হোলের উপর। এই জন্য দেখো, আমরা এখানকার হোল পাওয়ার সম্ভাবনার সাথে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে মাল্টিপ্লাই করে দিছি। তবে মনে রাখতে হবে, এই হোল পাওয়ার সম্ভাবনা হচ্ছে ট্রেপিং সেন্টারে, কিন্তু এই ইলেকট্রনের সংখ্যাটা কিসের বলো? এই এন কোথা থেকে আসবে? রাইট রাইট, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের। তাহলে আরেকবার একটু ইকুয়েশনটা খেয়াল করো, এইখানে কি আমরা দুইটা ইকুয়েশন আলাদা করে প্রথমে লিখবো, তারপরে যত ইকুয়েশন আছে সবগুলো হচ্ছে ওই দুটো ইকুয়েশনকে মডিফিকেশন। এটা আমরা আগেও দেখছি, অনেকগুলো ইকুয়েশন আমরা প্রুফ করছি, সেখানে দেখছি যে শুরুর দিকে 2-3টা ইকুয়েশন থাকে আলাদা আলাদা, এরপরে সেগুলাকে আমাদের মানে চেঞ্জ করতে হয়। তাহলে এখানে লক্ষ্য করো, আরেকবার আমাকে বলো, এইখানে আরসিএন মানে ক্যাপচার রেট ফর ইলেকট্রন, সিএন হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এনটি মানে হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, 1 মাইনাস এফ মানে হচ্ছে ফার্মি লেভেল, এবং সেইখানে ফার্মি লেভেল না মানে ডিফেক্ট লেভেল, এবং সেইখানে হচ্ছে হোল পাওয়ার সম্ভাবনা, এবং কতগুলা হোল সেইখানে এসে বসতে পারে এই জন্য আমরা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড যে ভ্যালুটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে যখন আমরা এই তিনটা ভ্যালু মাল্টিপ্লাই করে দিব তখন আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যাপচারটাকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ধরো তুমি এই কোশ্চেনটাই পরীক্ষায় লিখবা, লিখে এখানে যেরকম প্রত্যেকটা টার্মসকে আলাদা আলাদা ভাবে বলে দিছে সেটা তুমি আলাদা আলাদা ভাবে বলে দিবা। আচ্ছা, এখন এখন আমরা যেটা করব খেয়াল করো, আমরা যে ফার্মি এফডি ফাংশন যেটা আছে, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফাংশন, এই ফাংশনটার মধ্যে আমরা ফার্মি লেভেল ইএফটাকে এখন কম্পেয়ার করব হচ্ছে ইটি এর সাথে। ইটি মানে ডিফেক্ট লেভেলের যে এনার্জি সেটার সাথে। তাহলে ফার্মি লেভেলটাকে যদি আমরা ইটি এর সাথে মানে কম্পেয়ার করি, তাহলে নর্মাল ফার্মির যে ইকুয়েশন
সেখানে এই টিটাকে আমরা রিপ্লেস করে দিব। তাহলে লক্ষ্য করো নরমাল ফার্মিতে থাকে হচ্ছে ই, তাহলে এখন আমরা এই ইটাকে ইটি দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে ইটি রিপ্লেস হয়ে গেল আর ইএফ ফার্মি লেভেল থাকলো। তাহলে এটা হচ্ছে মডিফাইড ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফাংশন। এবং এই মডিফিকেশনটা কখন আসবে? যখন আমি রিয়েল সেমিকন্ডাক্টর ইউজ করব। আর আমি যদি আইডিয়াল সেমিকন্ডাক্টর ইউজ করি তাহলে কিন্তু আমার এখানে এই ই রয়ে যাবে, এখানে যেটা ই থাকার কথা সেটা ই হিসেবে আসবে, এখানে ই আসবে। কিন্তু রিয়েল ফার্মি লেভেলের ক্ষেত্রে আমার হচ্ছে একটা ট্রেপিং সেন্টার থাকার কারণে ইটাকে আমি ইটি দ্বারা রিপ্লেস করে দিব। এবং এই দুটাকে আবার আমি কম্পেয়ার করে দেখব যে এই দুটার মধ্যে গ্যাপ কতটুকু আছে। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, 6.87। এখন লক্ষ্য করো 6.88 নাম্বার ইকুয়েশনে আমি প্রথমে যে ইলেকট্রন গুলা ক্যাপচার করছিলাম এগুলাকে এখন আমি এমিশন করব। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা আবার লক্ষ্য করো, এই ইকুয়েশনটা শুরু হচ্ছে এইভাবে আর ই এন, তার মানে হচ্ছে এমিশন অফ ইলেকট্রন, এমিশন অফ ইলেকট্রন। এই এমিশনটা তুমি কোথায় করতেছো বলো তো? কন্ডাকশন ব্যান্ডে না? হ্যালো, জি স্যার। এই ইমিশনটা তুমি কন্ডাকশন ব্যান্ডে করতেছো। এখন লক্ষ্য করো এই আর ই এনটা হচ্ছে বেসিক্যালি প্রপোর্শনাল টু দুইটা টার্ম, একটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস আর একটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এই দুইটা টার্ম। এখন এই প্রপোর্শনালিটিটাকে উঠায় দাও, উঠায় দেওয়ার জন্য তুমি নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করো ইএন নামে। ইএনটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট। সিএন যেরকম ছিল ক্যাপচার রেটের কনস্ট্যান্ট, ইএন হচ্ছে এমিশন রেটের কনস্ট্যান্ট। এখন আমার একটা প্রশ্ন আছে, ঠান্ডা মাথায় সেটার উত্তর দিবা। সেটা হচ্ছে আমি যখন প্রথম ইকুয়েশনটা লিখছি তখন আমি হোল পাওয়ার সম্ভাবনাকে বিবেচনায় রাখছি, কিন্তু আমি যখন এমিশনের ইকুয়েশন লিখতেছি তখন আমি সরাসরি ইলেকট্রনকেই এমিট করে দিচ্ছি, হোল আর আমি কনসিডার করতেছি না। বলতো কেন? এখন আর আমাকে হোল পাওয়ার সম্ভাবনা বিবেচনা না করলেও হবে, শুধু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এবং ডেনসিটি অফ স্টেটস বিবেচনা করলেই চলতেছে। বলতো কেন? একদম ঠান্ডা মাথায় চিন্তা করো যে কেন এখানে আর হোল নিয়ে মাথা না ঘামাইলেও চলবে। তার কারণ স্যার ইলেকট্রন এমিশন হওয়ার পর স্যার ওটা কন্ডাকশন ব্যান্ডে যাবে স্যার। ভেরি গুড, ভেরি গুড, কন্ডাকশন। রাইট। তাইলে জিনিসটা খেয়াল করো, তুমি যতগুলা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ধরে আনছিলা ঠিক ততগুলা হোল কন্ডাকশন ব্যান্ডে অলরেডি তৈরি হয়ে গেছে না? খেয়াল করো তো, তুমি কন্ডাকশন ব্যান্ড থেকে যতগুলা ইলেকট্রনকে ধরে রাখছো বা জি, ক্যাপচার করে রাখছো ঠিক ততগুলা হোল অলরেডি কন্ডাকশন ব্যান্ডে আছে। তাইলে তোমার কি এখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পৌঁছানোর জন্য আলাদা করে আর হোল কাউন্ট করার দরকার আছে? আচ্ছা। দরকার নেই, কারণ সেখানে অলরেডি হোল আছেই। তুমি যদি 100টা ইলেকট্রন ক্যাপচার করো 100টা হোলই সেখানে আছে, যদি 50টা করো 50টা হোলই সেখানে আছে, কারণ যে লেভেল থেকে তুমি ক্যাপচার করছো সেই লেভেলেই তুমি এমিট করতেছো। কিন্তু যদি কন্ডাকশন ব্যান্ডে এমিট না করে, কথার কথা তুমি যদি ভ্যালেন্স ব্যান্ডে এমিট করতে চাও তাহলে কিন্তু আবার তোমাকে সেই হোলের হিসাব নিয়ে আসতে হবে, তাই না? কারণ তুমি তো আর জানো না ভ্যালেন্স ব্যান্ডে কতগুলা হোল আছে, কিন্তু তুমি নিশ্চিত ভাবে জানো কন্ডাকশন ব্যান্ডে কতগুলা হোল আছে। কেন? কারণ এখান থেকেই তুমি ইলেকট্রন গুলাকে নিয়ে আসছো। বুঝা গেছে কাজটা? জি স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই 88 নম্বর ইকুয়েশন লেখা হয়ে গেল। এখন দেখো এরপরে 88-র পরে যতগুলা ইকুয়েশন আমরা লিখবো সবগুলা হচ্ছে এই দুইটাকে আমরা মডিফাই করব। কিভাবে দেখো, প্রথম মডিফিকেশন হচ্ছে আমরা ধরে নিচ্ছি সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আছে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন থাকার অর্থ কি? আমাদের ক্যাপচার রেট এবং এমিশন রেট সমান সমান, তাই না? যতগুলো ইলেকট্রন ক্যাপচার হবে ততগুলাকে আমি এমিট করব, এটাই তো ইকুইলিব্রিয়াম। তাহলে লক্ষ্য করো আমার 86 নম্বর ইকুয়েশনের যে রাইট সাইড আর 88 নম্বর ইকুয়েশনের যে রাইট সাইড এই দুইটাকে আমি সেম সেম ধরবো। তাহলে এই দুটাকে যদি আমি সেম সেম ধরি তাহলে আমি এইভাবে লিখতে পারি না? লক্ষ্য করো তো, এইভাবে লিখতে পারি। জিরো দিচ্ছি কেন? ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য। এখানে একটা জিরো দিলাম, এখানে একটা জিরো দিলাম, ইকুইলিব্রিয়াম। এইখানেও একটা জিরো দিলাম, ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন লক্ষ্য করো ইএন এবং সিএন এই দুটাকে আমরা একসাথে করে সিএন এ কনভার্ট করব, তাহলে আমাদের আর কি ইএনটাকে বাদ দিতে পারবো। তাহলে এই দুটাকে কম্পেয়ার করার জন্য আমরা একটা নতুন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে ইএন মানে হচ্ছে এন প্রাইম এবং সিএন। এখন এন প্রাইমের একটা ফর্মুলা চ্যাপ্টার 3 থেকে আমরা জানি, সেটা হচ্ছে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশন সেটার ফর্মুলা, সেটা হচ্ছে কি ডেনসিটি অফ স্টেটস ইন কন্ডাকশন ব্যান্ড, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাসটা বাই ডিফল্ট থাকে ইসি মাইনাস ইটি। এই জায়গায় ইটি আসতেছে ট্রেপিং থেকে, নরমালি এই জায়গায় থাকার কথা ছিল ফার্মি লেভেলের, নরমালি এই জায়গায় থাকার কথা ছিল ইএফ এর, কিন্তু যেহেতু এখানে আমরা ট্রেপিং সেন্টার ইউজ করতেছি তার মানে আমরা ইএফ টাকে
ইটি দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের এন প্রাইমের ইকুয়েশন। তাহলে লক্ষ্য করো তো, আমি যদি এখান থেকে ইএন সমান এন প্রাইম সিএন লিখি, তাহলে এই পাশ থেকে সিএন আর এই পাশ থেকে সিএন ক্যান্সেল হইলে শুধু এন প্রাইম রয়ে যাবে না? তাহলে এই ইকুয়েশনটা থেকে তুমি হচ্ছে এন প্রাইম বসায়ে, মানে এই ভ্যালুটা বসায়ে তোমাকে আলটিমেটলি এন জিরো মানে ক্যালকুলেট করে বের করা লাগতে পারে, সেটা তুমি করতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর শর্ত, যেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের শর্ত। এখন যদি মনে করো থার্মাল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন না থাকে, তাইলে ক্যাপচার রেটের পরিমাণ হবে বেশি আর এমিশন রেটের পরিমাণ হবে কম, তাই না? বলতো, যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে ক্যাপচারের পরিমাণটা বেশি হবে আর এমিশনের পরিমাণটা কম হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি যদি এই দুটাকে বিয়োগ করো, এটা হচ্ছে সিচুয়েশন 2, খেয়াল করো 93 নম্বর ইকুয়েশন। এখন যদি তুমি ক্যাপচার রেট থেকে এমিশন রেট বিয়োগ করো, তাহলে তুমি টোটাল কতগুলা এক্সেস ইলেকট্রন আছে সেটা বের করতে পারবে না? জি স্যার। তাহলে এটা করো। তাহলে এটা করার জন্য তোমার আরসিএন এই ইকুয়েশনটা তুমি অলরেডি জানো, আরইএন এই ইকুয়েশনটা তুমি অলরেডি জানো। তাহলে প্রথম ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা তুমি জাস্ট মাইনাস করে দাও। মাইনাস করে দিলে তুমি এক্সেস ইলেকট্রনের সংখ্যাটা এখানে বের করে নিয়ে আসতে পারবে। তাহলে এখন লক্ষ্য করো, এই আরএন এর যে ফর্মুলাটা, মানে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বরটা যে বিয়োগ করতেছো, তাহলে ইএনটাকে তুমি চাইলে রিপ্লেস করে দিতে পারবা। ইএনটাকে তুমি লিখবা হচ্ছে এন প্রাইম এবং তার সাথে সিএন। তাহলে লক্ষ্য করো, সিএন এবং এন অফ টি এটা দুই ক্ষেত্রেই কমন, এটাকে তুমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসো, আর ব্র্যাকেটের ভিতরে তুমি ইলেকট্রন হোল পাওয়ার সম্ভাবনা আর ইলেকট্রন এমিট করার সম্ভাবনা এই দুটাকে রেখে দাও। এটা হচ্ছে তোমার 95 নম্বর ইকুয়েশন। আচ্ছা, লক্ষ্য করো, আমি এইখানে যেরকম এক্সেস ইলেকট্রনের জন্য এই কাজটা করতেছি, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ থেকে আমি 2 নম্বর স্টেপ বিয়োগ করতেছি। একইভাবে আমি যদি লক্ষ্য করো, আমি যদি 3 থেকে 4 বিয়োগ করি, 3 নম্বর স্টেপ থেকে 4 নম্বর স্টেপ বিয়োগ করি, তার মানে হচ্ছে হোল ক্যাপচার থেকে হোলের এমিশন বিয়োগ করি, তাহলে আমি আরপি পাবো না? জি স্যার। আরপি পাবো। তাহলে আরপি তোমাকে আর ভেঙে লেখার দরকার নাই, তুমি যেটা করবা সরাসরি 95 এর আলোকে তুমি 96 এ আরপি লিখে দিবা, আরপিটাকে লিখে দিবা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ঠান্ডা মাথায় উত্তর দিবা। সেটা হচ্ছে, তুমি যখন আরএন লিখছো তখন তুমি প্রথমে হোল পাওয়ার সম্ভাবনা তারপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এইভাবে লিখছো। তাহলে যখন তুমি, সরি এটা তো ভুল বললাম, যখন তুমি ইলেকট্রনের জন্য ইকুয়েশনটা লিখছো তখন তুমি প্রথমে কনসিডার করছো হোল, তারপরে কনসিডার করছো ইলেকট্রন। তাইলে আমাকে বলো, যখন তুমি হোলের কনসিডারেশনে ইকুয়েশনটা লিখবা তখন প্রথমে কে আছে আর পরে কে আছে? ফার্স্টে ইলেকট্রন আছে আর পরে হোল আছে স্যার। এটা কেন বলতো? এটা কেন বলতো? এই ছবিটা থেকে দেখে আরেকবার আমাকে বলতো যে কেন প্রথমে ইলেকট্রন তারপরে কেন হোল? তুমি প্রথমে যখন হোল ক্যাপচার করতেছো তখন কতগুলা হোল ক্যাপচার হবে এটা এখানে কতগুলা ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ডেন্ট না? জি স্যার। কারণ একটা হোল দিয়ে তুমি একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরাই দিবা। তাহলে ধরো এখানে যদি 100টা হোল থাকে আর এখানে যদি 50টা ইলেকট্রন থাকে, তাহলে তুমি ক্যাপচার করতে পারবা কয়টা? 50টা স্যার। 50টা। তাহলে একই কনসেপ্ট, একই কনসেপ্ট। প্রথমে ছিল ইলেকট্রনের সম্ভাবনা, সেই জন্য হোল তারপরে ইলেকট্রন। আর পরে যখন হোল পাওয়ার সম্ভাবনা, তখন প্রথমে রাখতে হবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে, সেখান থেকে বিয়োগ করতে হবে হোল পাওয়ার সম্ভাবনাকে। এটা কি বুঝছো? 95 আর 96 এর পার্থক্যটা ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমরা এই পি প্রাইমটাকে ক্যান্সেল করব। তাহলে পি প্রাইমকে ক্যান্সেল করার জন্য আমরা এন প্রাইমের মতো আরেকটা ইকুয়েশন লিখব। শুধু মনে রাখতে হবে এন প্রাইমের ইকুয়েশনে ইটিটা পরে যায়, মাইনাস হিসেবে পরে যায়, আর পি প্রাইমের ইকুয়েশনে ইটিটা প্রথমে চলে আসবে। এটাও যে পজিশন অনুযায়ী বুঝতে পারবা, কারণ ইভি তো সবার নিচে, তাহলে ইটি তার উপরে থাকবে, আর ইসি হচ্ছে সবার উপরে, ইটি তার পরে থাকবে, এই জন্য প্লাস মাইনাসটা একটু আগে পরে চলে আসবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখন আমরা যেটা করব, এই 96 নম্বর ইকুয়েশনের রাইট সাইড এবং এই 95 নম্বর ইকুয়েশনের রাইট সাইডকে ইকুয়েশনে বসায়ে সলভ করলে আমরা এরকম একটা সলিউশন পেয়ে যাব। এই সলিউশনটার নাম হচ্ছে কি 98 নম্বর ইকুয়েশনের সলিউশন। এটা হচ্ছে ট্র্যাপিং সেন্টারের প্রবাবিলিটি অফ দি ট্র্যাপিং সেন্টার ফার্মি ফাংশন। এইখানে আমার সিএন সিপি থাকবে, এন পি প্রাইম এগুলা থাকবে, এন এন প্রাইম এগুলা থাকবে, মানে কয়েকটা টার্ম থাকবে। এই কয়েকটা টার্ম থেকে আবার আমি চাইলে ফার্দার মডিফিকেশনের মাধ্যমে এই যে রেট অফ ইলেকট্রন
অথবা রেট অফ হোল অথবা আর, এটাকে প্রমাণ করতে পারবো। তার মানে এই দুইটা ইকুয়েশন এক্স্যাক্টলি সেম রেজাল্ট দিবে আমাকে, এবং সেটাকে আমরা সরাসরি আর হিসেবে কম্পেয়ার করব, এবং এই আরটাকে আমরা সরাসরি ডেল এন বাই টাউ হিসেবে কম্পেয়ার করব, যেখানে ডেল এন মানে হচ্ছে এক্সেস ইলেকট্রন বা হোলের সংখ্যা, এটাকে আমরা ডেল এন বাই টাউ অথবা ডেল পি বাই টাউ দুইটাই বলতে পারি। তাহলে আর মানে হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দি টাউ, তার মানে আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টাউ। তাহলে এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল প্রথম থেকে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন থেকে এই 95 এবং 96 থেকে 98 নম্বর ইকুয়েশন কিভাবে আসবে এটা তোমরা একটু অবসর সময় ডিটেলসে করে দেখো। পরীক্ষায় যদি তোমরা সরাসরি এখানে লিখে দাও এতে আমার সমস্যা নাই, কারণ এটা হয়তো প্রুফ করাটা একটু লেন্দি প্রসেস, 8-10 লাইন বাড়তি করতে হবে, না করলেও সমস্যা নেই। তোমরা এটা একটু মনে রাখলা, তারপর এইটা বসাই দিলে এই কোয়েশনে তোমরা আর এন আর পির ভ্যালু পেয়ে যাবা। কারণ লক্ষ্য করো এফ এফ ইটি এটা কিন্তু দুই সাইডেই আছে, এইখানেও এফ এফ ইটি আছে রিপ্লেস করতে পারবা, আবার এইখানেও এফ এফ ইটি আছে রিপ্লেস করতে পারবা। তাহলে রিপ্লেসমেন্ট করে সাজায় লিখলে দেখবা দুইটার রেজাল্টই সেম সেম, একদম হুবহু সেম, দুইটার রেজাল্ট সেম আসবে। কারণ যেই রেটে ইলেকট্রন ক্যাপচার এমিশন হবে একই রেটে হোলও ক্যাপচার এমিশন হবে, এই জন্য এই দুইটা রেট হবে সমান। তাহলে এখান থেকে সরাসরি আর, এবং সেইখান থেকে আর ইজ প্রপোর্শনাল টু 1/টাউ, এটা আমরা বলতে পারবো, এই যে 100 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এতটুকু আসার পরে তোমাদের কাজ শেষ। এরপর যদি তুমি আরেকটু ফার্দার পড়াশোনা করতে চাও তাহলে দেখবা আমরা যদি এখন এই মেটেরিয়ালটাকে ডোপিং করি, এক্সট্রিনজিক ডোপিং, ডোপিং মানে এন অথবা পি তে যদি কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আরো কয়েকটা ইকুয়েশন চলে আসবে। সেটা কিভাবে আসবে লক্ষ্য করো, যদি প্রথমে আমরা মেটেরিয়ালকে এন টাইপ ডোপিং করি তাহলে এন এর কনসেন্ট্রেশন বাকি সবগুলোর চেয়ে বেশি হবে। এখানে তো অনেকগুলো ভ্যালু আছে, লক্ষ্য করো এখানে কিন্তু এন, এন প্রাইম, পি, পি প্রাইম, এন পি অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি শুধু এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর চিন্তা করি তাহলে এন এর ভ্যালু গুলা হবে অন্যগুলার চেয়ে বেশি। তাহলে মডিফিকেশন করে আর একটা পাওয়া যাবে এইভাবে, সেখান থেকে আবার ইকুয়েশনে বসাইলে তুমি এরকম টাউ পি জিরো অথবা টাউ এন জিরো ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবে। তাহলে লক্ষণীয় বিষয় হচ্ছে টাউ পি তুমি ক্যালকুলেট করবা যখন ম্যাটেরিয়ালটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, তার মানে এন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি লাইফ টাইম পাবা পি এর জন্য, আর পি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি লাইফ টাইমটা পাবা এন এর জন্য। এই দুটা ছোট ফর্মুলা একটু মনে রাখতে পারো, এটা হয়তো ম্যাথের জন্য কাজে লাগবে, যে 103 আর 104 এই দুটো হচ্ছে ম্যাথমেটিকের জন্য কাজে লাগবে। তাহলে একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর হইলে তুমি টাউ এন পাবা, আর এন টাইপ সেমিকন্ডাক্টর হইলে তুমি টাউ পি পাবা। আচ্ছা, আর তোমাদের প্রমাণ হচ্ছে 100 নম্বর ইকুয়েশন পর্যন্ত, এতটুকু করলে তোমার শকলি রিডাল থিওরি প্রুফ করা হয়ে গেল। তাহলে এটা বুঝছো, তাহলে আমরা পরের স্টেজে যাই, আরেকটা ইকুয়েশন আছে সেটাতে যাই। এটা বুঝছো, করতে পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে তোমাদের মেইন কাজ হচ্ছে তোমরা এই 4টা ছবি নির্ভুলভাবে আঁকবা। এই 4টা ছবি নির্ভুলভাবে আঁকার পর তুমি 1 আর 2 এর জন্য ইকুয়েশন গুলা লিখে ফেলবা। 1, 2 লেখা হয়ে গেলে 3, 4 এর ইকুয়েশন সিমিলার ওয়েতে লিখে তুমি এটাকে ক্লোজ করে দিবা, বাস। এমন কঠিন না, এটা হয়তো প্রথম প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু একবার দুইবার যদি লিখো, প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করবা, তাইলে ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে খুবই মানে সিম্পল একটা আলোচনা, কিন্তু এটাকে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে গেলে ইকুয়েশনটা একটু লেন্দি হয়, এই জন্য অনেকে তোমরা ভয় পাও, পরীক্ষায় উত্তর করতে চাও। কিন্তু আমার কি থাকবে, সাজেশন থাকবে যে যদি পরীক্ষায় এম বাইপোলার ট্রান্সপোর্ট অথবা শকলি রিডাল আসে তাহলে এটা উত্তর করবা, কারণ এটা তোমার খুব সলিড কোয়েশ্চেন আর কি, ফুল মার্কস পাওয়া যায় এটা। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এম বাইপোলার ট্রান্সপোর্ট বলতে আমরা বুঝাচ্ছি আমাদের কাছে যদি পজিটিভ চার্জ হোল থাকে আবার নেগেটিভ চার্জ ইলেকট্রনও থাকে, এবং এই দুইটা চার্জ ক্যারিয়ার যদি একই সাথে একই দিকে তো আর না, মানে একই সাথে তারা যেদিকে যেদিকে মুভ করার কথা সেদিকে মুভ করে, তাহলে সেই ঘটনাটার নাম হচ্ছে এমবাইপোলার ট্রান্সপোর্ট। মানে চার্জ ক্যারিয়ার গুলা ট্রান্সপোর্ট করবে এবং একই সাথে করার অর্থ কি, হোল গুলা মনে করো প্লাস এক্স এর দিকে চলে গেল, ইলেকট্রন গুলা মনে করো মাইনাস এক্স এর দিকে চলে গেল, কিন্তু হোল যতক্ষণ প্লাস এক্স এর দিকে যাচ্ছে ইলেকট্রনও ততক্ষণ মাইনাস এক্স এর দিকে যাচ্ছে, তার মানে একই রেটে তাদের মুভমেন্ট গুলা হচ্ছে। এই ধরনের সিচুয়েশনকে বলা হয় এমবাইপোলার ট্রান্সপোর্ট। এমবাইপোলার মানে হচ্ছে এখানে পজিটিভ পোলারিটির চার্জও থাকবে, নেগেটিভ পোলারিটির চার্জও থাকবে, এবং এগুলা একত্রে মুভ করবে। ঠিক আছে, পজিটিভ যতক্ষণ নেগেটিভও ততক্ষণ মুভ করবে, কোনটার চেয়ে কোনটা বেশিও না কমও না। তাহলে এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে এমবাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন। তাইলে এরকম ট্রান্সপোর্ট ঘটানোর জন্য আমাদের দুইটা জিনিস লাগে, আমরা এটা বহুবার বলছি। একটা হচ্ছে কি ড্রিফটের প্রয়োজন হয় আমাদের,
চার্জ মুভ করার জন্য। আরেকটা কি বলো? ড্রিফট আর কি? ডিফিউশন স্যার, ডিফিউশন। ডিফিউশন। আচ্ছা, এখন ড্রিফট ঘটানোর জন্য আবার আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটার নাম কি? বইয়ের ভাষায় সেটার নাম কি? ইলেকট্রিক ফিল্ড, তাই না? জি স্যার। ড্রিফট করার জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের প্রয়োজন হয়, আর ডিফিউশন করার জন্য আমার চার্জের ভ্যালুটাকে কোথাও কম কোথাও বেশি রাখতে হয়, তাহলে বেশি থেকে কমের দিকে চার্জগুলো মুভ করে চলে যাবে। আচ্ছা, এখন অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্টটাকে বোঝার জন্য এরকম একটা সিচুয়েশন চিন্তা করো, এই সিচুয়েশনটার কথা চিন্তা করো। এইখানে আমার একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে, এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের রাইট সাইডে আমি কিছু এক্সেস হোল তৈরি করতেছি, যেটার নাম হচ্ছে ডেল পি, আর লেফট সাইডে আমি কিছু এক্সেস ইলেকট্রন তৈরি করতেছি, যেটার নাম হচ্ছে ডেল এন। তাহলে এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটার এই পাশে তোমার হচ্ছে হোল জমা হচ্ছে পজিটিভ, আর এই পাশে হচ্ছে ইলেকট্রন জমা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আর এই সিস্টেমটাকে, এই সেমিকন্ডাক্টরটাকে আমি একটা ইলেকট্রিক ফিল্ডের আওতায় রাখছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের আওতায় রাখার অর্থ হচ্ছে এদিকে থাকবে হচ্ছে তার পজিটিভ, আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এদিকে হচ্ছে নেগেটিভ। এখন আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, হোল কোন দিকে মুভ করে বলতো? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, হোল কোন দিকে মুভ করে? ওই দিকে না তার বিপরীত দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে দিকে। স্যার। দিকে। আচ্ছা, তাহলে হোলটা মুভ করবে প্লাস এক্স এর দিকে, আর ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে? স্যার বিপরীত দিকে। বিপরীত দিকে মুভ করবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই ইলেকট্রিক ফিল্ডের একটা প্রভাব আমার এই সেমিকন্ডাক্টরের মধ্যে যে চার্জগুলো আছে তাকে প্রভাবিত করবে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড যেটা আমি দিচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি যে এখানে এক্সেস হোল বা ইলেকট্রন দিচ্ছি, এই এক্সেস হোল বা ইলেকট্রনের জন্য আমার এইখানে দুই ধরনের চার্জ পাওয়া যাচ্ছে না? পজিটিভ চার্জ রাইট সাইডে আর নেগেটিভ চার্জ লেফট সাইডে। তাহলে এরকম যদি দুই ধরনের চার্জ পাওয়া যায় এবং তাদের মাঝখানে যদি নির্দিষ্ট একটা গ্যাপ থাকে, তাইলে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয়ে যাবে না বাই ডিফল্ট? জি স্যার। এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি সেম? দেখো তো, ছবিতেই তো দেওয়া আছে, দেখে না বলো। স্যার, না স্যার। দুইটা বিপরীতমুখী না? জি স্যার। তাইলে যেই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে হোল বা ইলেকট্রন যেদিকে মুভ করতে চাচ্ছিল, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের কারণে সেই মুভমেন্টটা বাধাগ্রস্ত হবে না? জি স্যার। এবং অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড যখন তাদেরকে মুভ করাতে চাবে, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তখন তাদেরকে ধরে ফেলতে চাবে, মানে একসাথে করে রাখতে চাবে। আচ্ছা, তাইলে এখন ঘটনাটা যদি কিছু ঘটতে হয়, তাহলে আইদার আমার অ্যাপ্লাইডের এনার্জি বেশি প্রোভাইড করতে হবে ইন্টারনালের চেয়ে, অথবা ইন্টারনালের এনার্জি বেশি হইতে হবে অ্যাপ্লাইডের চেয়ে, আদারওয়াইজ তো কোনো মুভমেন্ট হবে না। হবে? এখন বুদ্ধি করে বলো তো, তোমার কি অ্যাপ্লাইডের পরিমাণটা বেশি হবে না ইন্টারনালের পরিমাণ বেশি হবে বলো তো? অ্যাপ্লাইডের পরিমাণ বেশি হবে। গুড, অ্যাপ্লাইডের পরিমাণ বেশি হবে, এবং এই কারণে আমাদের এই চার্জগুলা, এই পজিটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জগুলা একই সাথে, পজিটিভ গুলা পজিটিভ দিকে আর নেগেটিভ গুলা নেগেটিভ দিকে মুভ করা শুরু করবে। এবং আমি বলতে পারবো যে, লক্ষ্য করো, নেগেটিভলি চার্জ ইলেকট্রন এন্ড পজিটিভলি চার্জড হোল, এগুলা ড্রিফট ডিফিউশন একসাথে করবে, ড্রিফট এবং ডিফিউশন একসাথে করবে উইথ এ সিঙ্গেল ইফেক্টিভ মোবিলিটি। মনে করো একটাই মোবিলিটি মিউ, এই মোবিলিটির ভিতর ইলেকট্রনও আছে হোলও আছে, কারণ এট এ টাইম ঘটনাটা ঘটতেছে, ইনস্ট্যান্টেনিয়াসলি ঘটনাটা ঘটতেছে। অথবা যদি ডিফিউশন হয়, তাহলে ডিফিউশন কোএফিসিয়েন্ট ডি, এই ডি এর ভিতর ইলেকট্রন ডিফিউশনও আছে হোল ডিফিউশনও আছে। তাহলে এই যে মিউ এর সাথে এনপি পাচ্ছি এট এ টাইম, আবার ডি এর সাথেও এনপি পাচ্ছি এট এ টাইম, এই দুইটাকে আমরা বলতেছি এমবাইপোলার ট্রান্সপোর্ট অথবা এমবাইপোলার ডিফিউশন, যেখানে পজিটিভ পোলারিটি এবং নেগেটিভ পোলারিটির চার্জ এট এ টাইম একই সাথে তাদের মুভমেন্টটাকে ফলো করবে, কিন্তু একই সাথে মুভমেন্টটা হবে। শুধু হোল মুভ করবে ইলেকট্রন বসে থাকবে, বা শুধু ইলেকট্রন মুভ করবে হোল বসে থাকবে, তা হবে না। কতটা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে ইকুয়েশন দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করবা? লক্ষ্য করো, প্রথমে তুমি ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটাকে ডেফিনিশন করো। তাহলে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটা হচ্ছে কি? তুমি ডেল পি এক্সেস হোল মাইনাস ডেল এন, অথবা উল্টাভাবেও লিখতে পারো, ডেল এন মাইনাস ডেল পিও লিখতে পারো। তার সাথে হচ্ছে এই যে ইলেকট্রন বা হোলের চার্জ, মানে ই, যেটা এই বইয়ে, নিউম্যানের বইয়ে যেটা ই লিখে, স্ট্রিটম্যানের বইয়ে সেটাকে আমরা কিউ দ্বারা লিখি আর কি, দুটো একই জিনিস, ই অথবা কিউ। আর এপসাইলন এস, এপসাইলন এস মানে হচ্ছে ওই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে পারমিয়েবিলিটি আছে সেটা। তাহলে এটাকে আমরা ডিডিএক্স অফ ইন্টারনাল হিসেবে চিন্তা করতে পারি, মানে ডিডিএক্স এর সাপেক্ষে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, তারপরে আমরা আরেকটা অ্যাপ্রক্সিমেশন এখানে অ্যাপ্লাই করতেছি, যেটার নাম হচ্ছে, অলরেডি তোমরা বলছো যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের এনার্জি হবে বেশি, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের এনার্জি হবে কম, এটা আমাদের একটা অ্যাজাম্পশন। তারপরে আমরা আরেকটা অ্যাজাম্পশন এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রেট অফ জেনারেশন সমান সমান রেট অফ রিকম্বিনেশন, এটাও আমরা এখানে অ্যাপ্লাই করব। এবং আরেকটা জিনিস আমরা এখানে ধরে নিব যে ডেল এন ইজ ইকুয়াল টু ডেল পি, ডেল এন বা এক্সেস ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু এক্সেস হোল বা ডেল পি, এটাও আমরা ধরে নিব। তাহলে এই দুই তিনটা কন্ডিশন আলোকে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন সরাসরি অ্যাপ্লাই করব। এই দুইটা ইকুয়েশনের প্রুফ তোমার না জানলেও চলবে, এই দুইটা ইকুয়েশনকে আমরা সরাসরি অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমরা যে কন্টিনিউটি ইকুয়েশনটা শিখছিলাম তার একটা এক্সটেন্ডেড ভার্সন। কন্টিনিউটি ইকুয়েশনের একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই দুইটা ইকুয়েশন। কিভাবে দেখো, কন্টিনিউটি ইকুয়েশনের রাইট সাইডে ছিল রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এখানেও তাই, লক্ষ্য করো এখানেও তাই, রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, আবার এটাও হচ্ছে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এবং এই কোয়েশনে চারটা টার্ম চলে আসছিল, চারটা টার্মের মধ্যে একটা টার্ম ছিল জেনারেশন, যেটাকে আমরা জিরো কনসিডার করছিলাম, কিন্তু এখন আর সেটা সরাসরি জিরো কনসিডার করব না। একটা টার্ম ছিল রিকম্বিনেশন, সেটা অলওয়েজ নেগেটিভ, এখানেও লক্ষ্য করো রিকম্বিনেশন টার্মটা অলওয়েজ নেগেটিভ। আর একটা টার্ম ছিল ডিফিউশনের কারণে আসতেছে, তাহলে এই টার্মটা ছিল ডিফিউশনের কারণে আসতেছে, কিন্তু এই টার্মটা কন্টিনিউটি ইকুয়েশনে ছিল না, কিন্তু এখন রাখতে হবে। তাহলে আমাকে বলো কেন এটা কন্টিনিউটিতে ছিল না আর কেন এখন এটা কনসিডার করতে হচ্ছে, বলো তো। এই টার্মটা কিসের জন্য পাচ্ছ, লক্ষ্য করো, এই টার্মটা কিসের জন্য পাচ্ছ, স্যার হোলের জন্য, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য আর কি, হ্যাঁ হোলের জন্য ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে ইলেকট্রনের জন্য ইলেকট্রিক ফিল্ডের প্রভাব। তাহলে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনে আমরা কোনো ড্রিফট পাইছিলাম বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছিলাম, আমরা ওইখানে শুধু ডিফিউশন কনসিডার করছিলাম না, মনে করে দেখো তো। জি স্যার। তাহলে শুধু ডিফিউশনের জন্য আমরা এই টার্মটা পাইছিলাম, আর রিকম্বিনেশন টার্মটা পাইছিলাম, জেনারেশনকেও আমরা জিরো ধরছিলাম। কিন্তু এই 29 নম্বর আর 30 নম্বর ইকুয়েশনে আমরা কোনো কিছুকে বাদ দিব না, আমরা প্রথমে প্রথমে আমরা ডিফিউশন কনসিডার করব, তারপরে আমরা ড্রিফট কনসিডার করব, তারপরে জেনারেশন কনসিডার করব, তারপর রিকম্বিনেশন কনসিডার করব। এবং এখানে সবকিছুকে একত্র করে আমরা হচ্ছে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন লক্ষ্য করো 29 নম্বর ইকুয়েশন থেকে আমরা যদি এই একটু মডিফাই করি, মানে এই শর্তটা আরোপ করি, তাইলে আমরা এইরকম সিম্পল ইকুয়েশন পাবো, মানে কিছু জিনিস আর কি একটু সিম্পলিফিকেশন করা যাবে। আবার 30 নম্বর ইকুয়েশন থেকে আমরা 38 নম্বর ইকুয়েশনটা পাবো, 36 নম্বর এবং 37 নম্বর ইকুয়েশনটা পাবো। এই দুইটা ইকুয়েশনে তুমি সবকিছুকে ডেল এন অথবা ডেল পি এর আলোকে রিপ্রেজেন্ট করবা, সবকিছুকে ডেল এন অথবা হচ্ছে ডেল পি এই আলোকে রিপ্রেজেন্ট করবা। এখন লক্ষ্য করো এই 36 এবং 37 নম্বর ইকুয়েশনে বেশ কিছু জিনিস সিমিলার, যেমন প্লাস জি মাইনাস আর, এখানেও প্লাস জি মাইনাস আর, রাইট সাইড তো পুরাই সিমিলার। তারপর লেফট সাইডেও মনে করো এটা হচ্ছে ডিফিউশন বুঝাচ্ছে, এটাও ডিফিউশন বুঝাচ্ছে, তারপরে এটা হচ্ছে মোবিলিটি বুঝাচ্ছে, এটাও মোবিলিটি বুঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক, মানে সবকিছু মোটামুটি কাছাকাছি। এখন আমরা যেটা করব, ছোটবেলায় আমরা শিখছিলাম যে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে যদি আমি কোনো কিছু ক্যান্সেল করতে হয়, তো ধরো যে আমি 36 নম্বরকে মাল্টিপ্লাই করতেছি একটা ফিক্সড টার্মের সাহায্যে, একইভাবে 37 নম্বরকেও আমি মাল্টিপ্লাই করতেছি আরেকটা ফিক্সড টার্মের সাহায্যে। এই দুইটা মাল্টিপ্লাই করার পর আমি যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করি এবং এই টার্মটাকে বাদ দিতে পারবো, তখন যোগ করার পরে এই টার্মটাকে আমরা বাদ দিতে পারবো, প্লাস মাইনাস ক্যান্সেল হবে, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা দেখতে হচ্ছে এরকম। তাহলে আমি প্রথম ইকুয়েশনটাকে একটা নির্দিষ্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করব, পরের ইকুয়েশনটাকে আরেকটা নির্দিষ্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করব, পরে যখন যোগ করব তখন কিছু কিছু টার্ম আমি এলিমিনেশন করতে পারবো, আর বাকিগুলা এখানে যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। তাহলে লক্ষ্য করো এই 38 নম্বর ইকুয়েশনে নতুন এই একটা টার্ম নতুন, এই একটা টার্ম নতুন, তারপর এই একটা টার্ম নতুন, এই তিনটা টার্ম নতুন টার্ম হিসেবে চলে আসছে। এখন যদি আমি আবার এই তিনটা টার্মের মধ্যে দেখো অনেক কিছু কমন আছে, সেই কমনটা দিয়ে যদি ভাগ করি বলতে এই 38 নম্বর ইকুয়েশনকে আমি যদি এই টার্মটা দিয়ে ডিভাইড করে দেই, তাহলে লক্ষ্য করো আমার ইকুয়েশনটা অনেক সিম্পলিফাইড একটা ইকুয়েশনে কনভার্টেড হয়ে যাবে, একদমই সিম্পলিফাইড একটা ইকুয়েশনে কনভার্টেড হবে। এবং এই সিম্পলিফাইড ইকুয়েশনে তুমি দেখলেই বুঝতে পারবা কি কি ঘটনা ঘটতেছে। প্রথমে লক্ষ্য করো রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এটাও হচ্ছে একটা কন্টিনিউটি ইকুয়েশন। যখনই কোনো কিছুকে তুমি রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমে নিয়ে আসবা তখনই মনে রাখবা সেটা হচ্ছে একটা কন্টিনিউটি ইকুয়েশন। তারপরে দেখো এখানে জেনারেশনটাকে আমি সিম্পল করে ফেললাম,
রিকম্বিনেশনটাকেও আমি সিম্পল করে ফেললাম, তারপর ডি প্রাইমের সাহায্যে আমি ডিফিউশনটাকে সিম্পল করলাম, আর মিউ প্রাইমের সাহায্যে আমি মোবিলিটিটাকে সিম্পলিফাইড করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা পরের স্লাইডে গেলে যদিও সেটা পাবো, কিন্তু তোমরা আমাকে আগেই বলো যে এই ডি প্রাইমের ভিতর এটা কি শুধু ডিএন নাকি শুধু ডিপি নাকি বোথ? বলো তো, এই ডি প্রাইমের ভিতর কি অনলি ডিএন থাকবে নাকি অনলি ডিপি থাকবে নাকি দুইটাই থাকবে? বলো তো। বোথ থাকবে স্যার। বোথ থাকবে, কারণ তোমার ইকুয়েশনের নামই তো হচ্ছে এম বাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন। তার মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জকে একসাথে ট্রান্সপোর্ট করতেছো। তাহলে এই ট্রান্সপোর্টটা ডিফিউশনের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার মোবিলিটির ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ডি প্রাইমের ভিতর ডিএন ডিপি দুইটাই থাকবে। একইভাবে মিউ প্রাইমের ভিতর কয়টা টার্ম থাকবে? মিউ এন এবং মিউ পি দুইটাই থাকবে। কিভাবে লক্ষ্য করো, এই যে দেখো ডি প্রাইমের ভিতর, মানে ডি প্রাইম মানে হচ্ছে বেসিক্যালি তুমি এইখানে যে টার্মটা ছিল এই টার্মটাকে এটা দিয়ে ডিভাইড করছো, তাই না? এটাই তো ডি প্রাইম। লক্ষ্য করো, এই যে ডি প্রাইম মানে হচ্ছে প্রথমে যে টার্মটা ছিল সেটাকে তুমি এই টার্মটা দিয়ে ডিভাইড করছো, এইটার নামই হচ্ছে ডি প্রাইম। এখন লক্ষ্য করো, ডি প্রাইম যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে তাহলে তুমি এখানে ডিপি ডিএন দুইটাই ইউজ করতে হচ্ছে না? জি স্যার। তাহলে এটা এম বাইপোলার, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আবার একইভাবে তুমি যদি মিউ প্রাইমকে কনসিডার করো, মিউ প্রাইমের মধ্যে মিউ এন এবং মিউ পি দুইটাই আছে, দেখছো? তার মানে কি যে ইলেকট্রন এবং হোল একসাথে ডিফিউজ করতেছে অথবা ইলেকট্রন এবং হোল একসাথে ড্রিফট করতেছে এট এ টাইম। তাহলে এই হচ্ছে সেই দুইটা ইকুয়েশন। এখন যদি তুমি 40 নম্বর ইকুয়েশনকে আরেকটু সিম্পলিফাই করতে চাও তাহলে আইনস্টাইন রিলেশন বসায় দাও। আইনস্টাইন রিলেশন মানে আমরা জানি ডি বাই মিউ সমান সমান কেটি বাই কিউ। ই আর কিউ এর মধ্যে কনফিউজড হয়েও না, ই আর কিউ বেসিক্যালি একই জিনিস। তাহলে এইখান থেকে তুমি ডি প্রাইমটাকে আরেকটু সুন্দরভাবে বা সিম্পলিফাই ভাবে আরো সুন্দর করে দেখতে পারবা যে ডিএন ডিপি দুইটাই জড়িত, আর এখানে মিউ এন এবং মিউ পি দুইটাই জড়িত। তাহলে 641 নম্বর ইকুয়েশন হচ্ছে মোবিলিটির জন্য ট্রান্সপোর্ট ইকুয়েশন, আর 43 নম্বরটা হচ্ছে ডিফিউশনের জন্য ট্রান্সপোর্ট ইকুয়েশন। শুধু ট্রান্সপোর্ট বললে ভুল হবে, বলতে হবে এটি। এটি মানে এম বাইপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশন। আচ্ছা, এখন এই পর্যন্ত তোমার কাজ শেষ, 43 নম্বর পর্যন্ত আসতে পারলে তোমার কাজ শেষ। এখন তুমি এই ইকুয়েশনটাকেও আগে যেরকম সিম্পলিফাই করছিলে এটাকেও করতে পারবা যদি তুমি প্রথমে শুধু পি টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করো। লক্ষ্য করো, তুমি যদি প্রথমে শুধু পি টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করো তাহলে এইখানে যতগুলা টার্ম আছে এর মধ্যে পি বিশিষ্ট টার্মগুলো হচ্ছে ম্যাক্সিমাম, বাকিগুলো মিনিমাম, ওগুলা বাদ দাও। বাদ দিলে তুমি এরকম সিম্পলিফাই করে ফেলতে পারবে। তাহলে তুমি ডি প্রাইম সমান সমান ডিএন পাবা পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য। একইভাবে তুমি যদি এন টাইপ ম্যাটেরিয়ালের কথা চিন্তা করো তাহলে তুমি পাবা হচ্ছে ডি প্রাইম সমান ডিপি। খেয়াল করো তো, এইখানে পাচ্ছ ডিএন পজিটিভ, এখানে পাচ্ছ ডিপি পজিটিভ। কিন্তু তুমি যখন এই ফর্মুলাটা এই মোবিলিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করবা তখন কিন্তু তুমি একটা মোবিলিটি পাবা পজিটিভ আর আরেকটা মোবিলিটি পাবা নেগেটিভ। বলো তো কেন? মোবিলিটির ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে দুইটাই পজিটিভ। বলো তো কেন? স্যার মোবিলিটি ক্ষেত্রে স্যার ড্রিফট কারেন্টটা স্যার দুই রকম হয়, তাই না? ইলেকট্রনের ড্রিফট কারেন্ট যদি এদিকে যায়, হোলের ড্রিফট কারেন্ট তার বিপরীত দিকে যাবে। তার মানে ড্রিফটের ক্ষেত্রে বা মোবিলিটির ক্ষেত্রে পরস্পর বিপরীত, কিন্তু ডিফিউশন একই দিকে হয় না, আমরা দেখছি না এর আগে? জি স্যার। ডিফিউশনটা একই দিকে হয়। এই জন্য লক্ষ্য করো, ডিফিউশনের যে দুইটা টার্ম আছে এই দুইটা টার্ম পজিটিভ, কিন্তু ড্রিফটের যে দুইটা টার্ম আছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, মানে একটা একটার বিপরীত। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসতে পারলে এনাফ। এরপরে যে ইকুয়েশন গুলো আছে এগুলো তোমরা একটু জাস্ট দেখে নিও, এগুলো আমাদের খুব একটা আলোচনায় আনার প্রয়োজন নাই। আরো সিম্পলিফিকেশন আর কি, কিভাবে কি শর্ত আরোপ করলে কি হবে সেগুলা। এইখানকার যে ইকুয়েশনটা আছে 655, এইটাই আমরা এইখানে যেটা পাইছি সেটাই, কিন্তু এইটার সাথে ওখানে কিছু আর কি পার্থক্য তৈরি হয়েছে। আমাদের 39 নম্বরটা বেশি জরুরি, লাস্টের দিকে এগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে আমাদের কাজ শেষ। আর এখানে সামারি করে দেওয়া আছে, এখানে আমরা কি কি পড়লাম সেটা একবার রিডিং করে নিও। হ্যাঁ, তাহলে এম বাইপোলার ট্রান্সপোর্ট ফেনোমেনা অথবা শকলি-রিডাল থিওরেম, এই দুইটা থেকে যে কোনো একটা ইনশাআল্লাহ তোমাদের ফাইনালে বড় প্রশ্ন হিসেবে তোমরা ফেস করবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। আর যে দুইটা কাজ দিছি সেটা ভালো মতো করবা। একটা কাজ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত স্টাডি করা, আর আরেকটা হচ্ছে স্যারের লেকচার থেকে স্যার পার্টেতে কি কি পড়াইলেন সেটা একটু তোমরা মানে কালেক্ট করে রাখবা। ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।